দর্শক, আমরা সবাই জানি যে বৈশ্বিক একটা সংকট চলছে তেল, গ্যাস, জ্বালানি, বিদ্যুতের। এমত অবস্থায় বাংলাদেশের জন্য এখনই নবায়নযোগ্য শক্তির উৎস নির্ধারণ করা সময়ের দাবি। দর্শক, আমরা আজকে এমন একটি খামারে আছি, এটা হচ্ছে পাবনার ঈশ্বরদীর আমিরুল ভাইয়ের খামার। সেখানে আমরা একটা নতুন প্ল্যান্ট দেখেছি, যে প্ল্যান্টটার নাম হচ্ছে জলবায়ু সহিষ্ণু ম্যানুর এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট। এই প্ল্যান্টের মাধ্যমে কি হচ্ছে আমি বলছি। এখানে দুটো খামার, এই খামার থেকে যে পরিমাণ গোবর যাচ্ছে সেই গোবরগুলো চলে যাচ্ছে এই প্ল্যান্টে। এই প্ল্যান্টের মাধ্যমে বায়োগ্যাস প্ল্যান্টে উৎপাদন হচ্ছে জ্বালানি। সেই জ্বালানি থেকে এখানে প্রায় 50টা পরিবার চলতে পারে, এবং সেই জ্বালানি, সেই গ্যাসটা আবার চলে যাচ্ছে জেনারেটরে। জেনারেটরে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ দিয়ে এই পুরো খামারটা চলছে, অর্থাৎ 100 গাভীর খামারটা চলছে। এবং যেটা হচ্ছে যে এখানে কিন্তু যে স্লারিটা থাকছে, সেই স্লারিটা থেকে উৎপাদন হচ্ছে জৈব সার, অর্থাৎ সেটা কিন্তু ঘাসের মাঠেও ব্যবহার করা যাচ্ছে। দর্শক, এরকম বহুমুখী ব্যবহার কখনো দেখেছেন? যদি দেখে না থাকেন, আজকের প্রতিবেদনটা আপনার জন্য। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই প্রতিবেদনে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দর্শক, আপনারা জানেন যে বর্তমানে বৈশ্বিক একটা সংকট চলছে তেল, গ্যাস, জ্বালানি, আরও নানান কিছুর। এই সংকট মোকাবেলার জন্য এখনই প্রয়োজন নবায়নযোগ্য উৎসের, এবং এই উৎস যদি সম্ভব হয় গরুর খামার থেকে, তাহলে সেটা কেমন হবে? নিশ্চয়ই খুব ভালো হবে। এই নবায়নযোগ্য উৎস কিভাবে আসলে গরুর খামার থেকে সম্ভব হচ্ছে, সেটা জানানোর জন্য আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ আমিরুল ইসলাম। আপনারা অনেকেই চেনেন, অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন খামারি। ইতিপূর্বেই কিন্তু আমরা দীপ্ত কৃষিতে তাকে তার খামার তুলে ধরেছি, তার কাছ থেকেই জানবো। ভাইয়া, আমি একটু জানতে চাচ্ছি যে আপনি এমন একটা খামারে এমন একটা বিষয় ডেভেলপ করেছেন যেটা আসলে সচরাচর খামারিরা করে না, এবং এর মাধ্যমে গ্যাস পাচ্ছে, জ্বালানি পাচ্ছে, গোবর পাচ্ছে, সব কিছু পাচ্ছে, মানে সার থেকে সব শুরু করে সব কিছু। এই ব্যাপারটা যদি একটু বিস্তারিত বলতেন। আসলে আমরা যেনারা গরু পালন করি, আমরা মনে করি গরুর থেকে শুধু মাংস এবং দুধ পাওয়া যায়। তো আসলে এর বাইরেও গরুর থেকে দুধের বিভিন্ন প্রোডাক্ট বা গোবর থেকে বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়। তার মধ্যে গোবরকে যদি আমরা যত্রতত্র ফেলে রাখি, সেই ক্ষেত্রে এই গোবরের মধ্যে মিথেন গ্যাস থাকে, যেটা পানিকুলের জন্য ক্ষতিকর। এই গোবরটাকে আমরা পরিবেশ নষ্ট না করি যদি বায়োগ্যাস প্ল্যান্টের মধ্যে দিয়ে গ্যাস উৎপাদন করতে পারি এবং জৈব স্যালারিটাকে আমরা সারে রূপান্তরিত করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ওই মিথেন গ্যাসের যে ক্ষতিকর, পানিকুলের জন্য ক্ষতিকর, তার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। আচ্ছা ভাইয়া, আমাকে বলছিলেন যে বায়োগ্যাস প্ল্যান্ট, এটা কিন্তু বায়োগ্যাস প্ল্যান্টের থেকেও আমি যতটুকু বুঝেছি ভাইয়ের সাথে কথা বলে একটু ডেভেলপড। এটা হচ্ছে জলবায়ু সহিষ্ণু ম্যানুর এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট একটা প্রজেক্ট, তাই তো? আমি যদি ভুল না করে থাকি। এখন এটা এই যে গোবরকে প্রসেস করে এখান থেকে ইলেকট্রিসিটি উৎপাদন করা, এখান থেকে গ্যাস উৎপাদন করা, এখান থেকে জ্বালানি উৎপাদন করা, এই প্রসেসটা কিভাবে হচ্ছে? আমি একটা বায়োগ্যাস প্ল্যান্ট করছি। সেখানে বায়োগ্যাস প্ল্যান্টে প্রতিদিন গোবর লাগবে হলো 85 মণ। আমার খামারে হয়তো 85 মণ যথেষ্ট না হলেও আমার প্রতিবেশীর কাছ থেকে সেটা নিয়ে করা সম্ভব। তো সেই ক্ষেত্রে এই বায়োগ্যাসটাকে যদি আমি পুরোপুরি চালাইতে পারি, সেই ক্ষেত্রে এই বায়োগ্যাস থেকে যে জৈব সার উৎপাদন হবে, গ্যাস থেকে আমি বিদ্যুতে রূপান্তরিত করতে পারবো এবং বিদ্যুতের চাহিদা আমি পূরণ করতে পারবো। অর্থাৎ আমাদের যে বিশ্বব্যাপী যে সমস্যাটা, আমার মনে হয় আমরা এই ছোট ছোট পরিসরে আমরা খামারিরা যদি মনে করি, আমাদের গভর্নমেন্ট যদি আমাদের পাশে থেকে যদি আমাদের দায়িত্বের মধ্যে রাখে, সেই ক্ষেত্রে আমরা এইরকম মানে বিপদের হাত থেকে আমরা রক্ষা হতে পারবো বলে আমি মনে করি। বাহ, চমৎকার। ভাই, আপনি বলছেন আপনার এখন 85টার মতো গরু আছে। জি। এবং সাথে আমি দেখতে পাচ্ছি ভেড়াও আছে। সেখান থেকে যে পরিমাণ গোবর উৎপাদন হচ্ছে, সেগুলো থেকে আপনি এই মুহূর্তে কতগুলো চুলা জ্বালাতে পারছেন, এবং তার থেকে আবার ইলেকট্রিসিটি, এটা কিন্তু একটা নতুন উদ্ভাবন বা এখন অত বেশি প্রচলিত না, ইলেকট্রিসিটি কতগুলো বাড়িতে দিতে পারছেন? আমার এই প্রতিষ্ঠান থেকে যদি আমি 85 মণ গোবর প্ল্যান্টে দিতে পারি, যদিও আমি 85 মণ এখনও শুরু করি নাই, 85 মণ যদি আমি দিতে পারি, সেই ক্ষেত্রে আমি 50 থেকে 60টা পরিবারকে হচ্ছে গ্যাস দিতে সক্ষম হব। কিন্তু আমি বর্তমান চিন্তা করছি যে যেহেতু আমার বিদ্যুতের সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে আমাকে এই গ্যাসটাকে যদি আমার 2টা জেনারেটরের মাধ্যমে আমার খামার প্লাস আমার বাড়ির চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছি, তো ওই জায়গাটায় আমার খরচের পরিমাণটা শূন্যে কোথায় আসবে। যেহেতু আমি পরিবেশটাকে রক্ষা করছি, এখানে পরিবেশ নষ্ট হচ্ছে না, আমি বিদ্যুৎ পাচ্ছি, আমি জৈব সার পাচ্ছি,
এরপরে আমি মনে করি যে আর পাওয়ার কিছু থাকে বলে আমি মনে করি আমি না। জৈব সারের বিষয়টাই বলতে চাচ্ছিলাম, এবং এই জৈব সারটা আপনি সাধারণ গোবর নিয়ে শুকিয়ে যে যখন মাঠে দিবেন বা কোনো একটা সবজির প্লটে দিবেন, তখন কিন্তু এত বেশি ইফেক্টিভ হবে না যত বেশি এখান থেকে উৎপাদিত জৈব সারটা ইফেক্টিভ হবে। আমি কি ভুল বলেছি ভাইয়া? না, আসলে গোবরকে সরাসরি মাঠে দিলে তো এর মধ্যে মিথেন গ্যাস আছে, যেটা গাছের জন্য অবশ্যই ক্ষতি করবে। আর যদি এই গোবরটাকে আমি কাঁচা গোবরটাকে বায়োগ্যাসের মধ্যে দিয়ে পরবর্তীতে সেলারিটাকেও যদি আমি মাঠে ব্যবহার করি, এটা ফসলের জন্য কোনো ক্ষতির কারণ নেই। আমার এখানে আমি মনে করব যে 1 গ্রাম গোবর নষ্ট হওয়ার সুযোগ নাই। এই জৈব সেলারিটা আমি মেশিনের মাধ্যমে সলিডটা আলাদা করে নিচ্ছি, পানিটা পুকুরে যাচ্ছে, সেই পুকুর থেকে আমি আমার ফসলের জমিতে দিচ্ছি। যে জমিতে আমি এই পানিটা ব্যবহার করছি সেই জমিতে কোনো রাসায়নিক সার ব্যবহার করতে হয় না আমাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রচুর পরিমাণে জৈব সার উৎপাদন হয়। এগুলো কি বাইরে বিক্রি করার কোনো প্রক্রিয়া চলবে কিনা? বাইরে তো আমি আপাতত বিক্রি করছি, কিন্তু আমার এখনো লাইসেন্স হয় নাই হিসাবে আমি হয়তো দেশব্যাপী দিতে পারছি না। আমার লোকাল যারা হয়তো কৃষকরা আছেন তারা স্বল্প পরিসরে আমার কাছ থেকে নিচ্ছেন। আমিরুল ভাই, এই যে ম্যানুয়ার ডেভেলপমেন্ট যে একটা মডেল, এটা সম্পর্কে একটু আমাকে জানান। আসলে প্রথমে গোবরগুলো কোথায় যায়, সেখান থেকে কোথায় যায়, এই প্রক্রিয়াটা কি? এটার প্রক্রিয়া বলতে প্রথমে আপনি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করবেন। বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে খামার থেকে যে গোবরটা হবে সেটা হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্টে দিবেন। ওই যে ওখানে আছে, হ্যাঁ জি, যে পাশেই আমার আছে। সেখান থেকে বায়োগ্যাস প্ল্যান্টে দেওয়ার পরে ওই 1 কেজি গোবরের সঙ্গে 1 কেজি পানি এটাকে দ্রবীভূত করে 1:1 দ্রবীভূত করে সেটাকে বায়োগ্যাস প্ল্যান্টে নামাই দিবেন। ওখান থেকে গ্যাস উৎপাদন হবে এবং নিচ দিয়ে পাইপের মাধ্যমে হচ্ছে স্যালারিটা একটা গর্তে যাবে। সেই গর্তে হচ্ছে আপনি বিভিন্ন মেশিনের মাধ্যমে সেটাকে আবার হচ্ছে আপনি সেটাকে শুকায়ে জৈব সারে রূপান্তরিত করতে আর পারবেন। বায়োগ্যাসটা তারপরে কিভাবে আমি জ্বালানি অথবা বিদ্যুতের কাজে ব্যবহার করতে পারবো? আসলে যে গ্যাসটা উৎপাদন হবে প্রথমে তো সেটা গ্যাস থাকবে, এটাকে আসলে বিদ্যুতে নিয়ে যেতে হলে আপনাকে জেনারেটরের মাধ্যমে বিদ্যুতে রূপান্তরিত করতে হবে। জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎটা কিভাবে উৎপাদিত হচ্ছে? আচ্ছা, এই মিথেন গ্যাসটা সরাসরি জেনারেটরের মধ্যে দিলে জেনারেটরের পার্টসগুলি ক্ষতিগ্রস্ত হয় খুব তাড়াতাড়ি। এটাকে হলো ওয়াটার ফিল্টার এবং সালভার ফিল্টার, এই দুটার মাধ্যম দিয়ে ওটা শোধন করে তারপরে মানে জেনারেটরে দিলে জেনারেটর দীর্ঘস্থায়ী হবে এবং বিদ্যুৎটা সুন্দরভাবে দিতে পারবে। এখন যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটা দিয়ে মূলত কি চলছে আপনার এই খামারে? আমার এখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তাতে আমার 3টা হচ্ছে সাবমার্সিবল পাম্প চলছে, বাল্বের চাহিদাটা পূরণ হচ্ছে। আর গরুকে যত সারাদিনে কয়েকবার গোসল করাতে হয়, আমার খামারের টোটাল চাহিদা পূরণ হচ্ছে। এবং আমি মনে করছি যে আমার যে পরিমাণের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটা এরকম আরও 2টা খামারকে চালানো সম্ভব। আচ্ছা, এই প্ল্যানটা সম্পর্কে জানলেন কিভাবে আপনি? আসলে আমি 1994 সালে একটি গরু দিয়ে আমি গরু পালন শুরু করি। যত দিন যাচ্ছে, প্রথমে তো দুধ বিক্রির ব্যবস্থাটাও জানতাম না, হয়তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরে যত দিন গেছে তত বয়স হয়েছে, তখন কিন্তু আসলে বুঝতে পারছি যে আসলে এটা সম্ভব। তখন আমি বিভিন্ন প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়েছি বা সেখান থেকে আমার চিন্তাটার সাথে ওনাদের চিন্তাটা মিলাই নিছি। তখন দেখছি যে আসলে আমাকে বায়োগ্যাস প্ল্যান্ট করতে হবে। বাহ, খুবই চমৎকার। আপনাকে ধন্যবাদ ভাইয়া। আমি দেখছি যে আপনার খুব সুন্দর সাজানো গোছানো খামার আছে এবং আপনার খামার সবাই দেখতে চায়, কারণ অনেকেই আপনাকে চেনে, মানে পাবনার ঈশ্বরদীর যত মানুষ আছে এবং ঢাকা শহরে সবাই বলা যায় যে আপনাকে চেনে, কারণ আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন স্বর্ণ পদক প্রাপ্ত খামারি। তাহলে আপনার খামারটা যদি না দেখাই তাহলে দর্শকরা খুব কষ্ট পাবে। চলুন খামারে যাই। চলেন। ভাইয়া, আমি প্রথমে ঢুকে ভেবেছিলাম আপনি খামারে এসি লাগিয়েছেন, কিন্তু এখন দেখছি ফ্যানও নাই, কিন্তু এত ঠান্ডা কিভাবে সম্ভব? আসলে খামার করতে হলে খামার মুখ উন্মুক্ত রাখতে হবে, আচ্ছা। কোনো দিকে আটকানো ব্যবস্থা রাখতে হবে না, বাতাস একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে বের হয়ে যাবে। এবং খামারের শেডটার একটা উচ্চতা মেনটেন করতে হবে। আপনি যদি খামার নিচু করে তৈরি করেন তাহলে তো সেটা গরম লাগাই স্বাভাবিক। কতখানি উচ্চতা এটা? এখানে মাছ পজিশনে আছে দেখেন, প্রায় 18 ফিট মতো মাছ পজিশনেই আছে। তো সেই ক্ষেত্রে আবার এটা সাদা মানে লেভেল জমির থেকে এখানে প্রায় 3 ফিট উপরে খামারটা আছে। জমি থেকে 3 ফিট উচ্চতা, তাহলে বাতাসটা তো বাধাগ্রস্ত হলো না, বাতাসটা তো উন্মুক্তভাবে বাতাসটা পেল। আচ্ছা, আর উত্তর দক্ষিণ না কোন ভাবে জানি আচ্ছা, করতে হয়? সেটা আপনি যখনই করবেন তখন হচ্ছে পূর্ব পশ্চিম লম্বা করবেন। এখন দেখতে পাচ্ছি এখানকার প্রত্যেকটা গরুই খুবই সুন্দর, মাশাআল্লাহ। এখন এই মুহূর্তে পুরো এই খামারে কতগুলো গরু আছে? এখানে প্রায় 100-র কাছাকাছি, সেখানে কোনো সময় 100 বেশি হচ্ছে, কখনো 2-4টা বাচ্চা বিক্রি করলে কমে যাচ্ছে। এখানে তো আসলে বহিরাগত কোনো গরু নাই। এখানে হচ্ছে 1994 সালে একটি শঙ্কর 14,600 টাকা দিয়ে একটি শঙ্কর জাতের গরু কিনে এখানে গরু পালন শুরু, এবং এটার বাচ্চা ধারাবাহিকভাবে তার বাচ্চা দিয়ে এই খামার, এখানে বাইরের কোনো গরু নেই। তার মানে প্রায় 30 বছরের উপরে।
জি 34 বছরের মতো। এই যে খামার করছেন এত বছর ধরে, কখনো কোনো সমস্যার সম্মুখীন হন নাই বা একবারে নিঃস্ব হয়ে যান নাই? বড় সমস্যায় আসলে গরু পালন জীবের ব্যবসা, এখানে টুকটাক সমস্যাগুলি থাকে। প্রথমের দিকে যে সমস্যাগুলি করতাম, যেমন হচ্ছে তরকা, বাদলা, খুরা, এইসব রোগগুলি নিয়ে সমস্যা হতো। আমি হয়তো বুঝতাম না, বাচ্চা অনেক সময় ডায়রিয়া, কলেরায় মারা যেত। যত দিন যাচ্ছে এই শিক্ষায় শিক্ষিত হয়ে এইগুলি, যেমন এর বিভিন্ন ভ্যাকসিন আছে, সেগুলি দিলে এই বিপদগুলি আসে না। এবং সহজ ব্যবস্থা, আসলে পরিচর্যা যদি সঠিকভাবে করা যায়, চিকিৎসা খুব একটা জরুরি হবে। আচ্ছা, ধরেন আমি একটা নতুন খামারি আপনার কাছে আসলাম, আপনি নতুন খামারি হিসেবে আমাকে কোন 3টা বিষয় সতর্কতা করিয়ে দিবেন যে এই 3টা বিষয় তোমাকে মানতেই হবে খামার করতে হলে? আসলে একজন খামারি তো তাকে বলবো না, প্রথমে খামার মানে গরু পালন করতে ইচ্ছা প্রকাশ করছে, আমি তাকে প্রথমে প্রশ্ন করব যে আপনি গরু চিনেন কিনা, গরু সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে কিনা, আপনার যে ঘাস লাগানোর মানসিকতা আছে কিনা। এরকম জাতীয় প্রশ্ন যদি সে বলে, যে এরকম প্রশ্নগুলি যদি ফিল করার মানসিকতা থাকে, তাহলে তাকে আমি বলবো যে আপনি আমার কারোর বাড়ির থেকে গাভী গরু কিনবেন না। সেই ক্ষেত্রে আপনি প্রথমে একটা বাচ্চা কিনবেন, স্বল্প টাকা দিয়ে বাচ্চাটা বড় হবে, উত্তর আপনার হলো অভিজ্ঞতা বাড়বে, একসময় বাচ্চাটা গাভী হবে, গাভীর থেকে দুধ হবে, আপনি বাচ্চা বড় হবে, বাচ্চার পরিবর্তন আসবে, আপনার বুদ্ধির পরিবর্তন হবে, তখন খামার টিকসই হবে। ভাই, আপনি আমাকে ভালো গাভী চেনার উপায়টা একটু বুঝিয়ে দেন আপনার অভিজ্ঞতার আলোকে। কোনটা দেখাবেন আমাকে? আসলে আমাদের তো গরু থাকে, একটা পুরুষ গরু, একটা মেয়ে গরু। তো আসলে পুরুষ আর মেয়ের ডিফারেন্সটা থাকে হচ্ছে বিপরীতমুখী। যেমন ষাঁড় গরুর সামনের অংশ ভারী, পিছনে হালকা থাকে, মানে এটা জন্মগত বৈশিষ্ট্য। গাভী গরুর যারা আসলে ফেভারেট গাভী, তার থাকে পিছনে ভারী, সামনে হালকা। এদের চোখ থাকে উজ্জ্বল, স্পষ্ট, চামড়া থাকে মসৃণ এবং পাতলা। আমরা কি এখানে একটা দেখবো, মানে কোনটাকে আমরা আদর্শভাবে ধরতে পারি দর্শকদের বোঝানোর জন্য? এই গাভীটাকে আপনি চিন্তা করতে পারেন। পারি। আর বেশি দুধের গাভীগুলির কিন্তু কোনো সময় স্বাস্থ্য বেশি হয় না, হাড়গুলি স্পষ্ট বোঝা যাবে, কিন্তু গরু সুস্থ থাকবে, চাউনি ভালো থাকবে, খাওয়া দাওয়া ভালো মতো করবে। এই গরুগুলির এই বৈশিষ্ট্য যেমন থাকবে। এই গরুটাকেও দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু চাহনিটা আছে। আচ্ছা, এইটা কোন ব্রিডের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, মানে ক্রস আছে কিছুটা? জি, ক্রস তো অবশ্যই, ক্রস ছাড়া তো আর বাংলাদেশে কোনো গরু নেই। বাংলাদেশে নেই। এই যে যেমন গরু, এই গরুটা 27-28 লিটার দুধ হয়। তারপরেও কিন্তু আমি পার্সেন্টেজ যে খুব বেশি তা কিন্তু দেখছি না ভাই। না, পার্সেন্টেজ খুব বেশি না, কিন্তু এর হয়তো মায়ের বৈশিষ্ট্য এবং বাবার বৈশিষ্ট্য দুইটাতে ফেভারিট আছে, দুধ ফেভারিট আছে, তাই কারণেই হয়েছে। ভাইয়া, ওই যে মানুষ যখন কেনে, খামারিরা আমাদেরকে বলে যে আপু অনেক ভালো পার্সেন্টেজ, তারপরেও দুধ আসতেছে না কেন, আমি বুঝতেছি না। এইটা সম্পর্কে কিছু বলবেন? আসলে ঘটনা হলো, ধরেন আমার এই গাভীটার থেকে একটা মেয়ে বাচ্চা হয়েছে, এই মেয়ে বাচ্চাটাকে তাহলে আমি ধরবো যে এর মায়ের 28 লিটার, এর মেয়ের 28 লিটার হতে পারে, কিন্তু নাও হতে পারে। কারণ হচ্ছে যে ষাঁড়টাকে দিয়ে এটাকে ইয়াই করানো হয়েছে, সেই ষাঁড়ের মায়ের যদি দুধের পরিমাণটা কম থাকে, সেটা হচ্ছে এই বাচ্চার দুধের পরিমাণ কমে যাবে। অর্থাৎ মায়ের 50% বৈশিষ্ট্য, বাবার 50% বৈশিষ্ট্য নিয়েই হচ্ছে রেজাল্ট। ভাই, এই মুহূর্তে কতগুলো গাভী দুধের প্রোডাকশনে আছে? এখন গাভীর 60 থেকে 65টা গাভী আছে। আচ্ছা। প্রতিদিন দুধ উৎপাদন হয় হলো 500 থেকে 550 লিটার বর্তমান। সর্বোচ্চ যখন হয় তখন 600 লিটার পর্যন্ত আমি দুধ পেয়ে থাকি। মাশাআল্লাহ। এগুলো কোথায় বিক্রি হয়? এটা আমাদের কিছু অংশ দুধটা মিলভিটাতে যায় এবং কিছু আমাদের লোকাল মার্কেটে বিক্রি হয়। আচ্ছা, এখন কত টাকা রেটে বিক্রি করছেন? আসলে মিলভিটার রেটটা তো আসলে ওরা ফ্যাটের উপর দেয়, তবে তারপরও ঘটনা হচ্ছে ওখান থেকে হলো আমরা 55-60 টাকা করে পাই, আর লোকাল মার্কেটে আমরা 70-75 টাকা বিক্রি করি। ভাইয়া, আপনি কি সিমেন্ট ব্যবহার করেন? আমি হচ্ছে জি এআই করাই। এআই করাচ্ছেন? কিন্তু মানে এআই যারা করায়, সেক্ষেত্রে অনেকে আমাদেরকে বলে যে নেয় না আর কি, বীজটা নেয় না, পড়ে যায়, কিন্তু হিটটা পার হয়ে যায়, এটা তো খামারের অনেক মিস করে। আসলে আমাদের একটা টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে এই জায়গাটাও আমি আরেকবার বলি, অনেক দোষ দেওয়া। আমি গরুর মালিক, আমি কতটুক পারি এটা কিন্তু আমাকে আগে জানতে হবে। এই গরুটা কনসেপ্ট না করার জন্য আমি মনে করব যে গরুর মালিক হচ্ছে 80% দায়ী। কেন বলেন তো? এই গরুটা হিটে আসছে, গরুটা তো কনসেপ্ট করছে না, কনসেপ্ট করছে। এই গরুটা হচ্ছে কনসেপ্ট মানে হিটে আসছে। তো এই গরুটাকে আসলে টাইম মেনটেনের ব্যাপার আছে, গরুকে হিটে আসলে কয় ঘন্টা পরে ইয়াই করাতে হবে। এখন আমি হচ্ছে একটা সার্ভিস দেই, দেখা যাচ্ছে গরুর সন্ধ্যার রাত্রে হিটে আসছে বা শেষ রাত্রে হিটে আসছে, গরু সচরাচর শেষ রাত্রে হিটে আসে, ওই গরুটাকে আমি সকালে ইয়াই করায় কর্মস্থলে চলে গেলাম। তার মানে হচ্ছে এই গরুটাকে 12 ঘন্টা পরে শুরু করতে হবে, সেখান থেকে 18-24 ঘন্টা পর্যন্ত বীজ দেওয়া যাবে। আবার কোনো গরুর ক্যারেক্টার আছে যেটা হচ্ছে দেরিতে ওভুলেশন হয়,
তো সেই ক্ষেত্রে আপনি যদি ফার্স্টে দিয়ে দিলেন তাহলে তো ওভুলেশন হওয়ার আগেই আপনার শুক্রাণুটা মারা গেল। তাহলে এখানে কি আপনি ওই ইয়াই কর্মীকে দায়ী সারার কথা বলে দোষ দিয়ে আপনি লাভবান হলেন, তার মানে আপনিই কিছু জানেন না। এই গরু কনসেপ্ট ম্যাক্সিমাম না করার কারণটা হচ্ছে গরুর মালিক। ভাইয়া আমাকে একটা গরু একটু ধরে যদি দেখাতেন, মানে আপনি কি গাভী বিক্রি করেন না তো? না, আমি হচ্ছে গাভী বিক্রি করি না। তারপরেও তারপরে যে গাভীগুলি আসলে কনসেপ্ট হচ্ছে না, গরুগুলি লাভজনক না, সেগুলিকে আমি ইয়াই না করে একটু স্বাস্থ্য বাড়ায় বিক্রি করে দেই। এই যে এটা যে দেখতে পাচ্ছি, এটা একটু বয়সে ছোট মনে হচ্ছে, তারপরেও সে মনে হচ্ছে কনসেপ্ট কি করেছে? এটা কনসেপ্ট করছে আকারে ছোট, কিন্তু এই গরুটা 16-17 লিটার দুধ দেয়। এই গরুটা মানে 22-23 কেজি দুধ দেয়। আজকের শিশু আগামী দিনের যেমন ভবিষ্যৎ, আজকের বাছুর আগামী খামারের ভবিষ্যৎ। তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি যে সমস্যা না বলবো, যে একটা ব্যতিক্রমতা আমি দেখতে পাচ্ছি খামারের ক্ষেত্রে, যে কোনো বাচ্চাই মানে বাচ্চা মায়ের থেকে হওয়ার সাথে সাথে আলাদা করে রাখানো এবং সেগুলোকে ফিডার দিয়ে দুধ খাওয়ানো। জি জি। এটা আসলে কেন করে খামারিরা, এবং এটা কতটুকু যুক্তিযুক্ত? অনেকে তো আসলে বাছুরের সাথে মাকে রেখে দেয়। আসলে বাচ্চাকে মায়ের সঙ্গে আলাদা রাখা এটাই যুক্তিযুক্ত আমি মনে করি। কেন? তার কারণ একটা বাচ্চা তার বডি ওয়েটে 10% দুধ পাবে। তাহলে আমার খামারের আমি সবচেয়ে যে ছেলেটা দায়িত্বশীল ছেলে, তাকেও যদি বলি যে তুমি ওই বাচ্চাটার বডি ওয়েট 60 কেজি আছে, ওকে তুমি হচ্ছে একটা টাইমে একটু দুধ খাওয়াও, তাহলে উলানে দুধ থাকলো, ওই ছেলেটা কিভাবে অনুমান করবে যে এই পরিমাণ দুধ আছে? আচ্ছা, তারপরে ওলানে নাই, আমি ধরলাম ও অনেক দক্ষ, আইডিয়া করে আগের দিন পরের দিন দোয়ে মিলায় ও তো রাখলো, কিন্তু বিষয়টা হলো ওই বাচ্চাটা মানসিক অবস্থা খারাপের কারণে হয়তো দুধটা ঠিকমতো খেলো না, তাহলে রাখা আলা ঠিকমতো রাখতে পারলো না, এটা একটা ডিমেরিট। বাচ্চাটা রাখাটা ভালো রাখলো, ও খেতে পারলো না, এটার একটা সমস্যা আছে। আবার যদি অনুমানটা বেশি করে দুধ রাখে, বাচ্চাটা পরের দিন পাতলা পায়খানা করতে পারে। সব কিছু মিলায় বাচ্চাকে মায়ের থেকে শাল দুধ পর্যন্ত মায়ের কাছে রাখতে হবে, তারপর বাচ্চাকে মায়ের কাছ থেকে আলাদা করতে হবে এবং বডি ওয়েটে 10% বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। যে বাচ্চাকে আপনি বডি ওয়েটে 10% দুধ খাওয়াবেন নির্দিষ্ট টাইম পর্যন্ত, ওই বাচ্চা 11 মাস 12 মাস 13 মাসের মধ্যে হিটে চলে আসবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভাই আমি আরেকটা কথা শুনেছিলাম যে বাচ্চা যদি মায়ের সাথে রাখা হয়, সেক্ষেত্রে বাচ্চা যদি একটা বার থেকে ধরেন একটুখানি দুধ খেলো, মানে একটা বা দুটো বার থেকে হচ্ছে দুধ খেলো, আরো দুটো বাটেও কিন্তু পরিপূর্ণ দুধ থেকে গেল, সেটা হয়তো বা কেউ খেয়াল করলো না, সেটা দহন করলো না, সেটা নাকি জমে থেকে ওখান থেকে নাকি ওলান ফোলা রোগ হয়। হ্যাঁ, ওটার থেকে তো ম্যাস্টাইসিস হতে পারে। ম্যাস্টাইসিসের অনেক কারণ, সেটা হচ্ছে একটা গরুর উলান প্রদাহ রোগ যেটাকে বলে, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা। একটা হাত, আপনি যে গরুটা দহন করছে তার হাত পরিষ্কার থাকলো না, পাত্র পরিষ্কার থাকলো না, উলানে দুধ থেকে গেল, এই বহুবিধ কারণগুলিতে ম্যাস্টাইসিস রোগ হয়। গরুর খামারের যেমন হচ্ছে এফএমডি রোগটা হচ্ছে একটা বিপজ্জনক রোগ, আর একটা খামারে যদি ম্যাস্টাইসিস ম্যাক্সিমাম সময় লেগে থাকে, তাহলে সেই খামারিকে যত জ্ঞানের অধিকারী হোক না কেন, তাকে পিছনে যেতে বাধ্য হবে। আর সর্বশেষ ব্যাপারটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আপনার খামারটা অনেক লম্বা এবং আপনার খাবার যে পাত্রটা, এখানে সব জায়গায় পানি দেওয়া আছে এবং সবগুলো একসাথে, যে একবারে দেয় না খাবারগুলো, কোনো ভাগ করা নাই যে এই গরুর জন্য এটা বা খাবার পাত্র আলাদা পানির পাত্র আলাদা, এরকম হিজিবিজি আমি দেখছি না। এটার কারণটা কি, আর এভাবে রাখাটাই কি আদর্শ কিনা? আসলে এই খামারটা একটা সময় আমার যখন ওখানে ছিল, আপনাদের এই প্রতিষ্ঠানে এক সময় আসলে এটা করছিল, তখন কিন্তু ওই 5 ফিট পর পর খাদ্যপাত্র ছিল, কিন্তু আসলে 5 ফিট পর পর খাদ্যপাত্রগুলিকে আপনি পরিচর্যা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, এখানে লেবার কস্টের ব্যাপারটা তো অবশ্যই মাথায় রাখতে হয়। আর এই ড্রেনিং ব্যবস্থার কারণে আমাদের সুবিধাটা হচ্ছে, যেমন ঘাসটা একটু একজনের খাবার একজন একটু খেয়ে নিলেও সমস্যা নাই, আর আমরা যেহেতু দানাদার খাবার শুকনা খাওয়াই, সেই ক্ষেত্রে যার খাবার সেই খেতে পারে, একজনা কিন্তু খেতে পারে না। আর পানি তো দেওয়া আছে, ও পানি একজন বেশি খেলো কম খেলো সেখানে অসুবিধা নাই। আর খাদ্য পাত্রটা যদি আপনি এই খোলামেলাতে পানি দিয়ে পরিষ্কার করা যত ভালো হবে, ওই যে খাস যে খাদ্য পাত্র ওটা ওইভাবে পরিষ্কার করতে পারবেন, শ্যাওলা পড়ে থাকবে, দেখা যাচ্ছে যে ওই জায়গা থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হবে। আপনি কি খাবার ফিডও খাওয়ান নাকি? আমি ফিড খাওয়াই না, আমি হচ্ছে ওই যে বিভিন্ন খাবার কিনে একসাথে বানায় খাওয়াই। নিজে বানান, মানে প্রোটিন পার্সেন্টেজ ঠিক রাখেন। ভাইয়া আমার অনেক প্রশ্ন ছিল, কিন্তু কিছুই করার নেই, আমাকে আসলে সময় বাধা দেওয়া আছে। তো আমরা আবার আসবো, আপনার কাছ থেকে অনেক কিছু জানার ইচ্ছা আছে। তবে শেষ মুহূর্তে জানতে চাই ভাইয়া, আপনি কি আপনার খামারে আপনি কতটুকু লাভবান, এটা কি আমাদের সাথে শেয়ার করবেন? আসলে আমাদের দেশে লাভকে যে হিসাব করা হয়, একজন খামারি কিন্তু যদি সেই লাভের পিছনে দৌড়ায় তাহলে তার খামার থাকবে না।
আচ্ছা। আমাদের এর সঙ্গে ভালোবাসা আছে, এখান থেকে আমি অক্সিজেন পাই, আমার সঙ্গে কথা বলে, সেখান থেকে আমি খুশি থাকি। খুব আর ভালোবাসেন। আর এখানে আমার এই সামান্য অর্থের দিয়ে আমার এই প্রতিষ্ঠানটা শুরু, আমার মনে হয় নিঃসন্দেহে এখন তো ওই অর্থের কাছাকাছি নাই, এখান থেকে একটা অঙ্কের পরিবর্তন হয়েছে, লাভ তো অবশ্যই আছে। আপনার জীবনের পরিবর্তনটা শুনি। আমার জীবনে শুধু এই পরিবর্তন, খামারের আসলে আমি থাকি গরুর ঘরে, মানুষ থাকে 10 তলার উপর, তাহলে তো 10 তলার উপর জীবনযাত্রার মান আর আমার জীবনযাত্রার মান এক হতে পারে না। তবে আমি এর মধ্যে অনেক মানে খুশি আছি, খুশি আমার আছেন। ভালো লাগে। আপনার সংসারে যারা আছেন সবকিছু যেমন তো আমার 3টা ছেলে মেয়ে ঢাকাতে থেকে লেখাপড়া করে, এই গরু খামার থেকেই আয় হচ্ছে, এই গরুর খামার থেকে আয় দিয়ে তো তাদের লেখাপড়া করে, এর বাইরে তো আর আমার অন্য কোনো কিছু বাড়ি নেই। ঘর জায়গা সম্পত্তি। আর বাড়ি দেখেন ভাঙা বাড়ি, ওই ভাঙা বাড়ির মধ্যে বেশ থাকি। সুন্দর বাড়ি, কোথায় আর আমি ভাঙা ছেলে বাড়ি? মেয়েদের বলছি যে আমি বেঁচে থাকা পর্যন্ত ভাঙা বাড়ি থাকবে, জায়গা আছে, গরু আছে, সবকিছু আছে, তোমরা যদি ভালো বাড়ির দরকার হয় তাহলে ভালো বাড়ি বানায় করবা। অনেকক্ষণ কথা বলার ইচ্ছে ছিল, যাই হোক আজকে আমি যাচ্ছি, তবে আবার আসবো। আপনি খুব ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, খামার করে আপনিও লাভবান হতে পারবেন যদি আপনার থাকে পর্যাপ্ত প্রশিক্ষণ, পরামর্শ এবং অভিজ্ঞতা। যেমন আজকের আমিরুল ভাইয়ের খামারের প্রতিবেদন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে এই খামারটা লক্ষ্য করুন, কোনো ফ্যান নেই, অর্থাৎ ইলেকট্রিসিটি বিলের জন্য, কমার্শিয়াল ইলেকট্রিসিটি বিলের জন্য যে খামারিরা হাই হুতাশ করেন তাদের জন্য কিন্তু এটা পর্যাপ্ত একটা প্রশিক্ষণ। অর্থাৎ ইলেকট্রিসিটি কেন লাগছে না, কারণ খামার সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। শুধু তাই না, এই ইলেকট্রিসিটিও কিন্তু উৎপাদন হচ্ছে শুধুমাত্র এখান থেকে যে গোবর উৎপাদন হয় সেটা বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে, গোবর জ্বালানি এবং সঠিক পরিচর্যার মাধ্যমে এই খামারটা কিন্তু এখন লাভবান পর্যায়ে আছে। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির প্রতিবেদন থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।